গল্পকথার ঝুলিতে আজ আপনারা শুনছেন বর্তমান যুগের খ্যাতনামা লেখক শিশির বিশ্বাসের লেখা একটি ভয়ঙ্কর গল্প, রাক্ষসদহের রক্ত পিশাচ। ভয়ঙ্কর এই গল্পটা শুনেছিলাম পদি পিসির কাছে। না না, খ্যাতনামা লেখিকার বিখ্যাত গল্পের পদি পিসি সে নয়। এই পদি পিসি অতি সামান্য মানুষ, বাড়ি বাড়ি কাজ করে দিন গুজরান করতেন। আমরা তখন ছোট। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাস কয়েক আমাদের বাড়িতেও তিনি ছিলেন। বিধবা মাঝবয়সী মহিলাটি তখন এক অন্য পরিচয়ে আমাদের কাছে দেখা দিয়েছিলেন। বেজায় কাজের মানুষ শুধু তিনি নয়, দারুণ ভালো গল্পও বলতে পারতেন তিনি। অথচ মজার ব্যাপার হলো, তার সব কথা আমরা বুঝতেও পারতাম না। সম্ভবত পূর্ব বাংলার দক্ষিণের জেলা নোয়াখালী বা চট্টগ্রামের মানুষ ছিলেন তিনি। অল্পদিন হলো দেশ ছেড়ে আসার কারণে শহর কলকাতার ভাষা তখনও তেমন রপ্ত করে উঠতে পারেননি। তবু তার গল্পের আকর্ষণ ছিল দুর্নিবার। আমরা ছোটরা তো বটেই, এমনকি মা পর্যন্ত তার গল্পের ভক্ত হয়ে পড়েছিলেন। কাজের ফাঁকে হঠাৎ গল্প জুড়ে দিতে, হাতের কাজ চলছে সঙ্গে সঙ্গে গল্প। মা হাঁ করে শুনতেন। আসলে গল্প বলতে জুড়ি ছিল না তার, অভিজ্ঞতাও ছিল প্রচুর। তার অনেক গল্পই পরে মায়ের কাছ থেকেও শুনেছি। গোড়া থেকেই বলি তবে, নদী নালার দেশ পূর্ব বাংলা বরাবরই মাছের দেশ। সেই মাছ ধরাই ছিল পদীপিসীদের জীবিকা। শুধু পুরুষ নয়, প্রয়োজনে বাড়ির মেয়েদেরও লেগে পড়তে হতো সেই কাজে। বর্ষায় নদী নালা যখন জলে পূর্ণ, তখন সুবিধা হতো, গ্রামে থেকেই কাজ চলত। বাড়ির মেয়েদের তখন শুধু ঘরের কাজ। কিন্তু যখন নদী খালের জলে টান ধরত, তখন নৌকো নিয়ে বাড়ি শুদ্ধ সবাই চলে যেত অনেক দূরে মোহনার কাছে। সেখানে কোনো সুবিধাজনক জায়গায় অস্থায়ী ঘর বাঁধত তারা। পুরুষেরা দিনভর মাছ ধরত, মেয়েরা সেই মাছ রোদে শুকিয়ে শুঁটকি করত। তারই মধ্যে কোনো এক ফাঁকে মাঠ থেকে তোলা শাক দিয়ে ভাত আর তেঁতুলের টক। শুটকির উৎকট গন্ধে মাছ খাওয়ার কথা কেউ ভাবতেও পারত না। কথাগুলো যত সহজে বলা গেল, প্রকৃত কাজ অত সহজ কিন্তু ছিল না। নদী মোহনার নির্জন বিদেশ বিভূঁ স্থানে আস্থানা গেড়ে এইভাবে দিনের পর দিন বাস করা খুব সহজ কাজ নয়। প্রতি বছর বাঘের পেটে আর সাপের কামড়ে মারা পড়ত তাদের একাধিক মানুষ। এর ওপর ছিল ডাকাত, রোমহর্ষক সেসব কাহিনী। আর ছিল মেছো ভূত, পূর্ব বাংলায় যাদের বলা হতো মাইচ্ছা দেউ। ওরা ছিল একটা উটকো আপদ। সন্ধে মাছ ধরে ঝুড়ি বোঝাই হচ্ছে, হঠাৎ ঝুড়ির কাছে খচমচ আওয়াজ। টের পেয়েই হই হই করে সবাই ছুটে যাবার আগেই ঝুড়ি সাফ। তারপরে অবশ্য মাইচ্ছা দেউদের নিয়ে বেশি ভাবনা ছিল না ওদের। ওরা বাতাসে ভেসে বেড়াত, অল্প কয়েকদিন উৎপাতের পর বাতাসে ভেসেই চলে যেত অন্য কোথাও। অগত্যা নানা রোমহর্ষক অভিজ্ঞতায় যে তার গল্পের ঝুলি ভর্তি থাকবে, তাতে আর আশ্চর্য কি। একবার মেয়ে পুরুষ সবাই মাছ শুটকি করতে মোহনার দিকে গেছে। জালেও মাছ পড়েছে অঢেল। দিন ভোর শুধু কাজ আর কাজ। ছেলেরা মাছ ধরে ঝুড়ি মাথায় যথাস্থানে এনে ঢেলে দিয়েই খালাস। মেয়েদের কাজের শেষ নেই। তারপর অত মাছ রোদে শুকিয়ে শুটকি করা কি চারটিখানি কথা? ছোট মাছ চড়া রোদে বালি বা ঘাসের ওপর ছড়িয়ে দাও, একটু বড়গুলো নানা কায়দায় ফালি দিয়ে ঝুলিয়ে দাও দড়িতে। তারপর পাহারা, খানিক শুকিয়ে এলে উল্টে দেওয়া, তারপর বস্তায় ভরে মজুর। কবে মহাজনের নৌকো আসবে সেই অপেক্ষা। ছোট মাছ তো তবু কাটতে হয় না, রোদে ছড়িয়ে দিলেই হলো।
কিন্তু বড় মাছের জন্য কিছু আলাদা ব্যবস্থা দরকার। মাছের আকার আকৃতি বুঝে এমন ভাবে ফালি দিতে হবে যে মাছ গোটাই থাকবে, কোনো অংশ আলাদা হবে না, অথচ অল্প দিনের মধ্যেই শুটকি হয়ে যাবে। তাই বড় মাছ শুটকি করতেই ঝক্কিটা কিছুটা বেশি। সেবার দিনভর তাই শুধু কাজ আর কাজ। এরই মধ্যে এক বিকেলে ছেলেরা পেল্লায় এক বোয়াল মাছ ধরে নিয়ে এলো। সেই মাছ দেখে সবাই তো থ। মাছ নিয়েই তাদের কাজ, কিন্তু অত বড় বোয়াল মাছ আগে কেউ দেখেনি। শুটকি মাছ ধরতে খুব মজবুত জাল ব্যবহার হয় না, ছোট মাছই ধরা হয় বেশি। সেই জালে এত বড় মাছ তো ধরা পড়ার কথা নয়। অবাক হয়ে গিয়েছিল ছেলেরাও। তবু ধরা যখন পড়েছে, কয়েকজন নৌকো থেকে নামিয়ে ঘাড়ে করে এনে ফেলেছে মেয়েদের সামনে। কেটে এবার শুকর দাও। কিন্তু মেয়েরা সেই মাছ কাটবে কি? অত বড় মাছ কাটা কি তাদের কাজ? তার উপর দিব্যি নড়ছে সেটা তখনও। মেয়েরা সাফ জানিয়ে দিল এ মাছ তারা কাটতে পারবেন, পারলে ছেলেরা কাটুক, নইলে অন্য ব্যবস্থা করুক। অন্য ব্যবস্থা মানে হলো মাইচ্ছাদেবের ভোগের জন্য খানিক দূরে মাঠের মাঝে ফেলে আসা হোক, তিনি ব্যবস্থা করে ফেলবেন। কারণও ছিল, কারণ অত বড় মাছ শুটকির জন্য হিসেব করে ফালি দেওয়া খুব সহজ নয়, শুকোতেও লেগে যায় অনেক দিন, অথচ সেই তুলনায় দাম খুব বেশি পাওয়া যাবে না। সেই সময় এত পশু পাখির খামার ছিল না যে তাদের খাবার তৈরির জন্য শুটকি মাছের চাহিদা হবে। যাই হোক, ছেলেরা কিন্তু ফেলতে রাজি হলো না। এত বড় মাছ রীতিমতো লড়াই করে ধরা, ঘাড়ে করে আনতেও তো মেহনত গেছে। অগত্যা আনা হলো কুড়ুল। সেই কুড়ুল দিয়ে একজন মাছের পেটে বড় একটা পোজ দিয়েই আটকে পিছিয়ে এলো খানিক। কি ভয়ানক! মাছের পেট থেকে বেরিয়ে এসেছে বাচ্চা ছেলের মাথার খানিকটা অংশ। কৌতূহলে তারপর মাছের পেটে চাপ দিতেই বের হয়ে এলো রঙিন জামা গায়ে বছর 3 বয়সের একটা বাচ্চা ছেলের দেহ। বেশ ভালো অবস্থায়, বোঝা যায় অল্প আগেই মাছটা গিলেছে তাকে। মাছটা যে সহজে ধরা পড়েছে তাও এই কারণেই, পেট বোঝাই থাকায় ভারী শরীর নিয়ে জাল ছিঁড়ে পালাতে পারেনি। এমনও হতে পারে বাচ্চাটি মারা যাবার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, মাছ তার নজর পড়তে গিলে ফেলেছে তৎক্ষণাৎ। তবে মৃত শিশুটিকে দেখে তেমন মনে হয়নি। পেটে জল রয়েছে কিনা কেটে দেখলেই বোঝা যেত, কিন্তু রাজি হয়নি কেউ। ফের লাশটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই কোন ছেলেবেলায় শোনা। প্রদীপিসির এসব রোমহর্ষক গল্পের বেশিরভাগই আজ আর মনে নেই। তবে রাক্ষস দহের রক্ত পিশাচের গল্পটা ভুলিনি আজও। অমন ভয়ঙ্কর গল্প খুব বেশি শুনিনি। এ গল্পের ঘটনাস্থল অবশ্য সেই প্রত্যন্ত নদীর মোহনা নয়, গ্রামের কাছেই। প্রদীপিসিরা যেখানে থাকতেন আশেপাশে ছিল বেশ কয়েকটা বড় বিল। গ্রাম বাংলায় বিশাল আকারের প্রাকৃতিক জলাকে বিল বলা হয়। এসব জলায় মেলে নানা জাতের মাছ। নদীর ধারে বাড়ি হলেও এইসব বিলই ছিল তাদের মাছ ধরার আসল জায়গা। এর মধ্যে রাক্ষসদহ ছিল কই মাছের ঘাঁটি। রাক্ষসদহের বড় সাইজের পাকা কই মাছের বাজার ছিল, ভালো দাম পাওয়া যেত। বহুদিনের পুরনো জলা। রাক্ষসদহের এমন অদ্ভুত নামের কারণ তাই বলতে পারে না কেউ, তবে নানা গাল গল্প বাতাসে ভেসে বেড়াত, তা বলাই বাহুল্য। তবে যাদের মাছ ধরাই জীবিকা তারা বিশেষ গ্রাহ্য করত না কেউ। দিনে তো বটেই, রাতেও অনেকে হানা দিত। নিলিবিলি রাতেই যে মাছ ধরা পড়ে বেশি,
একটু রাতের দিকে বিলে নৌকা নিয়ে লগিপুতে লম্বা জাল পেতে দেওয়া হতো। তারপর নৌকায় বসে অপেক্ষা। 1-1.5 ঘন্টা বাদে শুধু জাল তুলে দেখে নেওয়া। মাছ পড়লে জাল থেকে ছাড়িয়ে নৌকার যথাস্থানে রাখা হতো। বেশি অন্ধকার রাত হলে সঙ্গে একটা কেরোসিনের কুপি। চাঁদনি রাত হলে তাও দরকার হয় না। আর নৌকায় মানুষও বেশি লাগে না, একজনই যথেষ্ট। তা এইভাবে চলছিল। ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ওই সময়। গুজব তো আগে থাকতেই ছিল। এরপর রাক্ষসদাহ নিয়ে নানা ভয়ানক গল্প দেখতে দেখতে ডালপালা ছড়িয়ে ফেলল। একদিন রাতে গ্রামের কয়েকজন রাক্ষসদাহে গিয়েছিল মাছ ধরতে। তাদের একজন খগেন মালাকার। সকালে আলো ফুটতে একে একে অন্যেরা নৌকো নিয়ে ফেরার পথ ধরেছে। কয়েকজন খেয়াল করলো খগেন তার নৌকোয় অসাড়ে ঘুমোচ্ছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে এগিয়ে গিয়েছিল কয়েকজন। তারপর কাছে নৌকো নিয়ে যা দেখলো তাতে সবার তো আক্কেল গুড়ুম হবার জোগাড়। কি ভয়ানক! খগেন চিৎপাত হয়ে পড়ে আছে নৌকোয়, শরীর শুকিয়ে প্রায় কাঠ হয়ে রয়েছে, প্রাণ নেই। খগেনের তেমন কোনো ব্যামো ছিল না, জোয়ান শক্ত সমর্থ মানুষ। কিভাবে তার এই দশা হলো ভেবে পেল না কেউ। খবর গেল থানায়, তারাও কিনারা করতে পারল না। আগেই বলেছি, ভয়ানক এই খবর প্রায় বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল চারদিকে। রাক্ষসদহে রক্তপিশাচ হানা দিয়েছে। কবজায় পেলে মানুষের রক্ত চুষে খেয়ে ফেলে। জলজ্যান্ত মানুষকে অল্প সময়ের মধ্যেই ছিবড়ে করে দেয়। শিকার টেরও পায় না। খগেন মালাকার মাছ ধরতে গিয়ে তার খপ্পরে পড়েছিল। সকালে যখন তাকে পাওয়া যায় শরীরে এক বিন্দু রক্ত নেই, শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। জলে জাল পাতা রয়েছে তেমনই। বেচারা সন্ধে রাতে জাল পেতে নৌকায় সেই যে ঘুমিয়ে পেয়েছিল, রক্তপিশাচ সেই সুযোগে এসে তার শরীরে রক্ত চুষে খেয়ে গেছে। সেকালের গ্রাম বাংলার মানুষ খুব ভীতু ছিল না। এত বড় একটা ব্যাপার, তবু রাক্ষসদাহে মাছ ধরা একেবারে বন্ধ হয়নি। কিছু কমেছিল এই মাত্র। বিল বাওড়ে মাছ ধরে যাদের দিন চলে তাদের উপায় আর কি। তার উপর রাক্ষসদহের কই মাছের লোভ। সেই ঘটনার পর মাস দুয়েক আর কিছু হয়নি। ব্যাপারটা সবাই ভুলেই যেত। তার মধ্যে আবারও সেই কাণ্ড, অন্য আর একজন। রাতে জলজ্যান্ত মানুষটা নৌকো নিয়ে রাক্ষসদাহে মাছ ধরতে বেরিয়েছিল। পরের দিন ভোরে দেখা গেল খগেন মালাকারের মতোই নৌকার ওপরে মরে পড়ে আছে, শরীর শুকিয়ে কাঠ, শুকনো চামড়ায় মোড়া কঙ্কাল। অথচ দেহের কোথাও তেমন ক্ষতচিহ্ন নেই। এমন ঘটনা আজকালকার দিনে হলে তোলপাড় হয়ে যেত। কিন্তু এ অন্তত সেই 70-80 বছর আগেকার কথা। গ্রামের দিকে একজন দারোগা আর 2-4 জন পেয়াদা পুলিশ নিয়ে থানা। সামাল দিতে হয় বিশাল এলাকা। মামুলি খুন জখমের কিনারা করতেই জিভ বেরিয়ে যাবার জোগাড়। আর এ তো রক্তচোষা পিশাচ, সোজা কথায় ভ্যাম্পায়ার। খগেন মালাকারের বেলায় থানা থেকে উর্দি পড়া 2 জন পুলিশ দেখা দিয়েছিলেন, কিন্তু এবার আর ধারে কাছে মারায়নি কেউ। বড়বাবু হাত উল্টে সাফ জানিয়ে দিলেন সদরে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই ব্যবস্থা নেবে। তা সদর থেকে কেউ আর আসেনি। কিন্তু জেদ চাপল বৃন্দাবনের মাথায়। বৃন্দাবন সর্দার ডাক সাইটে গুনিন, অর্থাৎ ভূতের ওঝা। ভূত তাড়াবার জন্য দূর দূর গ্রামে ডাক পড়ে। আর তার নিজের গ্রামের কাছেই কিনা এই ব্যাপার। ভূত তাড়াতে বৃন্দাবনের ফি কিছু বেশি। বোধহয় সেই কারণেই রাক্ষসদহের ব্যাপারে তার ডাক পড়েনি। তবে যারা বিলে নিয়মিত মাছ ধরতে যায় তাদের ভিতর প্রাথমিক কিছু কথা শুরু হয়েছে।
কিভাবে চাঁদা তুলে বৃন্দাবনের খরচ তোলা যায় সেই ব্যাপারে। কথাটা বোধহয় বৃন্দাবনের কানে গিয়েছিল। ক্ষেপে উঠে সে সাফ জানিয়ে দিল, তোরা ভেবেছিস কি আমাকে? হাজার হোক আমার গায়ের মানুষ তোরা, ভাবিসনি রাক্ষস দহের রক্তচোষা পিশাচ বিদায় করে দেব আমি, কানা করিও লাগবে না। আগেই বলা হয়েছে বৃন্দাবন তল্লাটের ডাক সাইটে গুনিন। তার মন্ত্রে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ভূত দানব পালাবার পথ পায় না। সেই বৃন্দাবন ব্যবস্থা নেবে শুনে সবার বুকে বল এলো যেন। দিন কয়েক পরে এক রাতে বৃন্দাবন তৈরি হয়ে হাজির হলো রাক্ষস দহে। সঙ্গে বড় এক নৌকোয় গাঁয়ের কয়েকজন। এছাড়া ভূত তাড়াবার নানা জিনিসপত্র তো রয়েইছে। তারপর রাত ভোর রাক্ষস দহে চলল বৃন্দাবনের ভূত তাড়াবার নানা ক্রিয়াকলাপ, হরেক মন্ত্র। বিশাল বিলের চারকোনায় মন্ত্র পড়ে বাঁধন দেওয়া হলো। শেষে পূব আকাশ ফর্সা হবার আগে বৃন্দাবন শেয়ালের লেজের চামড় নাচিয়ে শেষবারের মতো পিশাচপন্থী মন্ত্র পড়ে জানিয়ে দিল, এবার ভয় নেই আর, রক্ত পিশাচের সাধ্য নেই রাক্ষস দহে পা ফেলে, দূর হয়ে গেছে। বিনা খরচে বৃন্দাবনের বদান্যতায় সবাই বেজায় খুশি। বৃন্দাবনের খাতিরে গায়ে ছোটখাটো একটা ভোজের আয়োজনও হয়ে গেল। দিন কয়েক ভালোই কাটলো এরপর, কিন্তু তারপর ফের সেই ব্যাপার। রাতে মাছ ধরতে গিয়ে রাক্ষস দহে ফের একজন রক্ত পিশাচের শিকার, সেই একই কায়দায়। এতদিন তবু একরকম চলছিল, কিন্তু এরপর আর সহজ রইল না। বৃন্দাবন ডাক সাইটে গুনিন। তার মন্ত্রে কাজ হয়নি মানে ব্যাপারটা সত্যিই ভয়ানক। রাক্ষস দহে রাতে মাছ ধরতে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। তবু অন্য খালবিল আছে, গ্রামের মৎস্যজীবী মানুষের চলে যাচ্ছিল একরকম, কিন্তু বদনাম হয়ে গেল বৃন্দাবনের। সেভাবে কেউ আর এখন তাকে ডাকে না, খাতিরও কমে গেছে। শুধু সেই কারণে নয়, বৃন্দাবন ভীষণ দমে গেল তার গুরু ভৈরব ওঝার কথা ভেবে। এসব কাজে ওস্তাদ মানুষ ছিলেন ভৈরব ওঝা। তল্লাটে সবাই জানত ডজন কয়েক ভূত তার ঘরে বাঁধা হয়ে রয়েছে। গুরুর আদেশ হলেই মুহূর্তে হুকুম তামিল হয়ে যেত। সেই গুরুর কাছে তার মন্ত্র শেখা, সেই মন্ত্র এইভাবে বৃথা হওয়া মানে খোদ গুরুর অপমান। কিছু তো একটা ভুল হয়েছে। বৃন্দাবন ঠিক করলো আর একদিন গিয়ে ফের পিশাচ বন্ধ দিয়ে আসবে। কিন্তু ভাবনাটা কিভাবে কাজে লাগাবে সেটাই হলো একটা সমস্যা। একেই তো রাক্ষস দহের নামে তখন আতঙ্ক, তারপর গ্রামে তার আর সেই আগের খাতির নেই। অযথা কেউ আর তার সঙ্গে যেতে রাজি নয়। একবার তাই ভেবেছিল একাই চলে যাবে, কিন্তু পরে ভেবে দেখলো সেটা সম্ভব নয়। ভূত পিশাচ তাড়াবার মন্ত্র ক্রিয়াকলাপ যথেষ্ট জটিল। সামান্য ভুল হলে ফল তো মিলবেই না, নিজের প্রাণটাও চলে যেতে পারে। অন্তত একজন সাঁকড়ের দরকার। অল্পদিন আগেও তার নিজেরই জনা কয়েক সাঁকড়ের ছিল, তারা সর্বদা বাড়িতে পড়ে থাকত। অবস্থার বিপাক দেখে তারা সব ভেগে পড়েছে। শেষে অনেক ভেবে বৃন্দাবনের মনে পড়ল মোকন বারুইয়ের কথা। মোকন সাহসী গোয়ার গোবিন্দ গোছের মানুষ, নৌকো বাইচে ওস্তাদ। চৌধুরী বাড়ির বাইচের নৌকায় ওর জায়গা বাঁধা। বলা যায় সেই কারণেই চৌধুরী বাবু ওপর মহলে বলে গ্রামের চৌকিদারের কাজটা তাকেই গছিয়ে দিয়েছেন। সেই থেকেই মোকন বারুই গাঁয়ের চৌকিদার। কাজ বলতে মাঝে মধ্যে মাইল কয়েক দূরে থানায় হাজিরা দিয়ে গ্রামের খুন, জখম, চুরি ডাকাতির খবর সে পৌঁছে দিয়ে আসে। কোনো নোটিশ থাকলে গ্রামে এসে ঢেড়া পিটিয়ে জানিয়ে দেয়। এছাড়া বছরে বার কয়েক ইউনিয়ন বোর্ডের অফিসে হাজিরা দেয়। 3 মাস অন্তর বকেয়া মাইনে ওখান থেকেই মেলে। বৃন্দাবন এরপর একদিন সেই মোকন বারুইয়ের কাছেই হাজির হলো।
সাত সকালে মুকুন তখন হাতের ডানায় পেতলের পদক কেটে মাথায় পাগড়ি বাঁধছে। গায়ের এক চুরির কেসের রিপোর্ট দিতে তাকে থানায় যেতে হবে। দূর তো কম নয়, যাওয়া আসা প্রায় মাইল 10 পথ, এক বেলার ধাক্কা। হঠাৎ এই সকালে বৃন্দাবনকে দেখে ভুরু কুঁচকে তাকাতে সে বলল, ভালো কাজ জুটিয়েছিস বাপু, থানায় একটা খবর পৌঁছে দিয়ে খালাস। বলি তারপর? গায়ের চৌকিদারের ওই তো কাজ, সেই বাবদ 3 মাসে 30 টাকা মাইনে পাই। বৃন্দাবন তাড়াতাড়ি বলল, আহা সে তো ঠিকই, কিন্তু তার বাইরেও তো কিছু কাজ থাকতে আছে নাকি? এই যে আমি মনের তাগিদেই তো রাতে রাক্ষসদাহে গেছিলাম, কানাকড়ি নেইনি, তবু শুধু শুধু নিন্দে হয়েছে। কেউ খোঁজও নেয়নি গোলমালটা কি কারণে। গোলমাল? তার মানে? মুকুন বাড়ুই ভুরু কোঁচকাল। সেই কথা বলতেই তো এলাম। হাজার হোক তুই গায়ের চৌকিদার, কেউ গা না করলেও তোর তেমন সাজে না। বৃন্দাবন অতঃপর একে একে বুঝিয়ে দিল ব্যাপারটা। সেদিন রাতে তার ক্রিয়াকর্মে কিছু ভুল হয়ে গেছিল, তাই রাক্ষসদহের রক্তপিশাচ আবার ফিরে আসতে পেরেছে। এবার সেই ভুল সে শুধরে দিয়ে আসতে চায়, কিন্তু কেউ তার সঙ্গে যেতে চাইছে না। এই অবস্থায় গাঁয়ের মানুষের মুখ চেয়ে মোকনই ভরসা। সে রাজি থাকলে বৃন্দাবন আজ রাতেই ফের একবার রাক্ষসদহে যেতে পারে। মোকন বরাবরই কিছু গোয়ার গোছের মানুষ, বুকের পাটাও আছে। তবু বৃন্দাবন এতটা আশা করেনি। বৃন্দাবন প্রস্তাব করতেই সে তাল ঠুকে বলল, তাহলে আজকেই চলো বৃন্দাবন দা, থানায় রিপোর্ট করতে কালকেই যাব না হয়। সেই সঙ্গে জাল ফেলে কিছু মাছ ধরে আনতে পারবো। কদিন ধরে সমানে বাড়িতে কুমড়োর ঘ্যাট খাচ্ছি, অরুচি ধরে গেছে। আগের বার বৃন্দাবন ঝা রাক্ষসদহে গিয়েছিল প্রায় ঢাকঢোল পিটিয়ে, গ্রামের কারো জানতে বাকি ছিল না। এবার তার ছিটে ফোটাও হলো না। বৃন্দাবন অবশ্য কয়েকজনকে জানিয়েছিল আজ রাতে সে ফের রক্তপিশাচ তাড়াতে রাক্ষসদহে যাচ্ছে, তেমন গা করেনি কেউ। রাতে যথাসময়ে রাক্ষসদহে হাজির হয়েছিল দুজন। সারা বিল চরকিবাজির মতো ঘুরে ঘুরে বৃন্দাবনের কাজ শেষ হতে লাগলো অনেকটা সময়, প্রায় মাঝরাত। মোকন বাড়ুই অবশ্য গোড়াতেই বিলের এক পছন্দ মতো জায়গায় তার জাল পেতে দিয়েছিল। বৃন্দাবনের কাজ মিটতে সেই জাল দেখতে এসে তো বেজায় খুশি। বেশ ভালো রকমের মাছ পড়েছে। দেরি হওয়ায় জাল ছিঁড়ে পালিয়েও গেছে কিছু। একটা একটা করে মাছ নৌকায় তুলে মোকন বলল, বৃন্দাবনদা, রাতে কেউ আর বিলে আসে না, মাছের ঝাঁক তাই প্রায় বেপরোয়া হয়ে আছে। একেবারে কত মাছ ধরা পড়েছে দেখেছো? বলো তো আর এক খ্যাপ দেখি, হাতে যখন সময় আছে। মোকন বাড়ুই ভুল বলেনি। রাত ভোর হতে তখনও অনেক বাকি। কৃষ্ণপক্ষ হলেও পূব আকাশে এক ফালি চাঁদ রয়েছে। চারপাশটা মোটামুটি পরিষ্কার। বৃন্দাবন তেমন আপত্তি করল না, শুধু বলল, সেই সন্ধে থেকে খাটাখাটুনি তো কম যায়নি। আমি তাহলে একটু গড়িয়ে নিচ্ছি, কাজ শেষ হলে ডেকে দিস, রওনা হয়ে পড়ব। তোমার ওঠার আর দরকার নেই বৃন্দাবনদা। উত্তরে মোকন বাড়ুই ঘাড় নাড়ল। বড় জোর তো আর ঘন্টা খানেক, জাল তুলে আমি একাই দাঁড় টেনে নিয়ে যেতে পারবো। বৃন্দাবন কিছু আর বলল না, বেজায় ঘুম পাচ্ছিল তার। চৈত্রের রাতে বিলে তখন ফুরফুরে বাতাস। মাথার গামছাটা নৌকার পাটাতনের ওপর বিছিয়ে শুয়ে পড়ল সে। একটু পরেই নাক ডাকতে শুরু করলো। মোকন বাড়ুই গোড়ায় জেগেই থাকবে ভেবেছিল, কিন্তু ঘুম জিনিসটা বেজায় ছোঁয়াচে, তারপরেও এই গভীর রাতে। সামনে কেউ অসাড়ে ঘুমোচ্ছে দেখলে অন্যজনের পক্ষেও জেগে থাকা সহজ নয়। অগত্যা একটু পরে মোকনের চোখও ঘুমে ঢুলুঢুলু হয়ে উঠল। সবে জাল পাতা হয়েছে, ঘন্টা খানেকের আগে তোলার উপায় নেই, অনেকটা সময়।
এই ভেবে বিলের ফুরফুরে বাতাসে বসে ঢুলতে ঢুলতে কখন যে ছোট নৌকার অন্য প্রান্তে পাশ ফিরে সে শুয়ে পড়েছে টেরই পায়নি। নিশুতি রাত, রাক্ষসদাহ তখন নিস্তব্ধ, থমথম করছে, একটা পাক পাখালির শব্দও নেই। নৌকার পাটাতনের তলায় খালুয়ের ভেতর শুধু সদ্য ধরা কই মাছগুলোর খলবল আওয়াজ শোনা যাচ্ছে। মোকন কতক্ষণ ওইভাবে ঘুমিয়েছিল খেয়াল নেই। হঠাৎই কানের কাছে ফিসফিস আওয়াজ শুনতে পেল। ভাঙা গলায় খুব আস্তে আস্তে কথা বলছে কেউ। কি রে মোকন, আমাকে বেঁধে রেখেছিস কেন? উঠতে পারছি না, খুলে দে ভাই, খুলে দে শিগগির। মোকন বারুই খুব সাহসী মানুষ, তবু ভাঙা গলার সেই ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ ঘুমের ঘোরেই শুনে সে চমকে উঠল। আর তারপরেই তার মনে হলো এই বিকৃত গলার আওয়াজটার কারো নয়, খোদ গুণিন বৃন্দাবনের। অতি ক্ষীণ কণ্ঠে বৃন্দাবন সেই কথাগুলো বলছে তাকে উদ্দেশ্য করে। আধো ঘুমের ভেতর মগজে ব্যাপারটা থিতু হতে যেটুকু সময়, তারপরেই গা ঝাড়া দিয়ে সে প্রায় লাফিয়ে উঠল। ম্লান চাঁদের আলোয় দেখল বৃন্দাবন যথাস্থানেই শুয়ে আছে, ঘুমের ঘোরে বিড়বিড় করে ভুল বকছে সমানে। ডেকে তুলতে যাবে, হঠাৎ সে আঁতকে উঠল। একই চেহারা হয়েছে বৃন্দাবনে, শুকনো চামড়ায় মোড়া একটা নরকঙ্কাল। প্রাণ আছে বলে তো মনে হচ্ছে না, অথচ মৃদু হলেও ঠোঁট নড়ছে। সাহসী মানুষ মোকন বারুই, জীবনে এত ভয় সে কখনো পায়নি। প্রায় হতবুদ্ধির মতো বসে আছে সে, আতঙ্কে সারা শরীর প্রায় কাঠ। হঠাৎ তার নজরে পড়ল বৃন্দাবনের পেটের ওপর নাভির কাছে প্রায় ধামার মতো উঁচু কি একটা বস্তু। ভুরু কুচকে সেদিকে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলোয় কেমন যেন চকচক করে উঠল, সেটা নড়ছে। আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীরটা নিমেষে সচল হয়ে উঠল মোকনের। মুহূর্তে প্রায় লাফিয়ে উঠল। গ্রামের মানুষ। ততক্ষণে সে যা বুঝবার সে বুঝে ফেলেছে। বিশাল এক জোঁক রাতের অন্ধকারে নিঃশব্দে জল থেকে উঠে বৃন্দাবনের নাভির ভেতরে মুখ ঢুকিয়ে নিঃশব্দে রক্ত চুষে খাচ্ছে। রাক্ষসদহের আসল রক্ত পিশাচ। পাটাতনের নিচে রাখা ছিল দা, সেটা বার করতে যেটুকু সময়, তারপরেই প্রায় ঝাঁপিয়ে পড়ল মোকন। ধারালো দায়ের এক কোঁচে প্রাণীটাকে দুই টুকরো করে ফেলল। মুহূর্তে গল গল করে রক্তের ঢল নামলো যেন। দেখতে দেখতে নৌকো রক্তে প্রায় একাকার। প্রাণীটার দ্বিখণ্ডিত দুটো টুকরো তারপরেও টেনে ফেলতে বেশ বেগ পেতে হলো, বিশেষ করে মুখের অংশ। সুঁড়ের মতো ফানেল ধরনের মুখটা ঢুকে গিয়েছিল বৃন্দাবনের নাভির গভীরে। আর কিছু দেরি হলেই মানুষটার দেহের শেষ বিন্দু রক্ত গলধকরণ করে ফের নিঃশব্দে নেমে পড়ত জলের গভীরে, কোনো চিহ্নই থাকতো না। মোকন বারুই চেষ্টা ত্রুটি করেনি। এরপর নৌকো দ্রুত বেয়ে হাজির হয়েছিল গ্রামে, কিন্তু বৃন্দাবনকে বাঁচানো যায়নি। শরীরে সামান্য রক্তই আর অবশিষ্ট ছিল তার। প্রত্যন্ত গ্রামে তেমন চিকিৎসা আর কোথায়? তবে রাক্ষসদাহের রক্ত পিশাচের উপদ্রব এরপরে আর হয়নি। ভূতের ওঝা বৃন্দাবন শেষ পর্যন্ত রাক্ষসদাহের রক্ত পিশাচ বিদেয় করতে পেরেছিল, নিজের প্রাণের বিনিময়ে। বড় জাতের কিছু জোঁকের নৌকায় উঠে মানুষের রক্ত চুষে খাওয়ার কথা শোনা যায়, কিন্তু এত বড় জোঁক কেমন দেখা যায় না। অন্য দিনের মতো জোঁকটা মানুষের রক্তের গন্ধে সুর বাড়িয়ে দিয়ে নিঃশব্দে উঠে পড়েছিল নৌকার ওপর। বৃন্দাবনের নাভিতে মুখ ঢুকিয়ে দিয়ে যখন রক্ত চুষতে শুরু করে, ঘুমন্ত মানুষটা কিছুমাত্র টের পায়নি। কিন্তু পরে ঘুম ভেঙে যখন জেগে ওঠে, দানব জোঁক তখন তার শরীরের বেশিরভাগ রক্তই টেনে নিয়েছে। বৃন্দাবন চেষ্টা করেও হাত পা নাড়াতে পারেনি। প্রচুর রক্তক্ষরণের কারণে মানুষটার দেহে শক্তি যেমন লোপ পেয়েছে, মাথাও তেমন কাজ করছিল না। বেচারার মনে হয়েছিল সঙ্গী মোকন তাকে বেঁধে রেখেছে।
জোরে কথা বলার মতো শক্তিও তার ছিল না। বিড় বিড় করে সমানে সেই কথাই বলে যাচ্ছিল। ভাগ্যিস মোকন বাড়ুই ঘুমের মধ্যে সেটা শুনতে পেয়েছিল।